আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোসাম্মদ শাহনাজ পারভীন, আমার সহকর্মী মোহাম্মদ আমিনুর রহমান। আমরা প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও গবেষণা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে এসেছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য, হস্তশিল্প এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত রেগুলেটরি বিষয়ে নারী ও পুরুষ উদ্যোক্তা দক্ষতা সক্ষমতা বৃদ্ধি, শৈক্ষিক প্রশিক্ষণের জন্য আগ্রহী নারী পুরুষ উদ্যোক্তার জ্ঞান ও চাহিদা যাচাই, শৈক্ষিক গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে চাই। আপনি দয়া করে বলুন, আপনি কি এতে সম্মতি আছেন? হ্যাঁ, অবশ্যই সম্মতি আছে। যদি সম্মতি থাকে তাহলে আপনি আপনার পরিচয় দিয়ে আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমি মোহাম্মদ জাকিরুজ্জামান। আমার প্রতিষ্ঠানের নাম তালহা সদর বিজ্ঞান। তালহা সদর বিজ্ঞানতে আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছি। আপনি প্রশ্ন করেন। আমাদের এই নাম্বার প্রশ্ন, উদ্যোক্তা হওয়ার পিছনে গল্প। আপনি এই ব্যবসার সাথে কখন কিভাবে জড়িত হলেন, অনুগ্রহ করে বিস্তারিত বলুন। আসলে 2018 সালে আমার যখন সরকারি চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, আমি যখন সরকারি চাকরি পাইনি, তখন 2019 সালে আমি বিসিকে যাই। বিসিকে যাওয়ার পর তাদের কাছে পরামর্শ নিই যে আসলে আমি কী করতে পারি। তখন বিসিকে আমাকে পরামর্শ দেয় যে আপনার যেহেতু শতরঞ্জি এলাকায় আপনার বাড়ি, তাহলে আপনি শতরঞ্জি প্রতিষ্ঠানটা দিতে পারেন। এই তারপরে কয়েকবার বসার পরে বিসিক অফিসে কয়েকবার বসার পরে তারা আমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয় এবং তখন থেকে আমি শতরঞ্জির ব্যবসা শুরু করি এবং শতরঞ্জির ব্যবসা এখন করতে আছি। আমাদের নেক্সট প্রশ্ন, এই ব্যবসার সাথে জড়িত হতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে সেগুলো মোকাবিলা করেছেন, আপনার সেই সংগ্রামের কথা বলুন। যখন প্রথম শতরঞ্জি কারখানা দিচ্ছি তখন আমাদের সরকারি ট্রেনিংগুলো বন্ধ ছিল। তারপরেও বিসিক আমাকে যেভাবে হোক সরকারি প্রতিষ্ঠানে একজন ট্রেনার নিয়ে এসে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করাইছে। ট্রেনিং দেওয়ার পর যখন আমরা শতরঞ্জি প্রতিষ্ঠান চালু করছিলাম তখন প্রথম সমস্যা ছিল যেটা হচ্ছে ওয়ার্কার। কারণ নতুন প্রতিষ্ঠানে ওয়ার্কাররা কাজ করতে চায়নি। তখন দেখা গেছে যে আমাদেরকে হয়তো বা নিজেকেই কাজ করতে হয়েছে বা নতুন ওয়ার্কার নিজেকেই তৈরি করতে হয়েছে। এইভাবে ধীরে ধীরে প্রথমের দিকে এই সমস্যাটা ছিল। আর আরেকটা সমস্যা ছিল প্রথমের দিকে যে সুতাটা আমাদেরকে অনেক দূর থেকে নিয়ে আসা লাগতো, শুধু বগুড়া থেকে সুতা নিয়ে আসা লাগতো। এখন এখানে যদি কেউ অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তাহলে তাকে এই অল্প টাকার সুতা আনতে গেলে ওই বগুড়া থেকে আনা সম্ভব না। আপনাকে আবার দেখা যাচ্ছে যে আমি যদি বেশি পরিমাণে সুতা নিয়ে আসি আমার সেল নাও হইতে পারে, অর্থাৎ আমার প্রতিষ্ঠান আমি টিকাইতে নাও পারতাম। তা এইখানে হচ্ছে এক সুতার সমস্যা, দুই হচ্ছে ওয়ার্কার সমস্যাটা খুব আমাকে কারিগরের সমস্যা। নেক্সট প্রশ্ন, রেগুলেটরি বিষয় সম্পর্কিত। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যেসব আইনগত কাগজপত্র বা সনদপত্র লাগে এ সম্পর্কে বিস্তারিত বলুন এবং এসব কাগজপত্র থাকলে কি কি সুবিধা পাওয়া যায় বলে আপনি মনে করেন। একটা প্রতিষ্ঠান আপনার চালাতে গেলে আপনাকে অবশ্যই ট্রেডমার্ক থাকতে হবে, একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, তারপর বিসিকের নিবন্ধন থাকতে হবে, আপনার শিল্প মন্ত্রণালয়ের একটা ট্রেডমার্ক থাকতে হবে এবং অন্যান্য কাগজপত্র, যেমন যদি কারখানা চলাইতে চাই তাহলে কারখানার পরিবেশের সার্টিফিকেট লাগবে, আমার কারখানা অগ্নি নির্বাহক যন্ত্র আছে কিনা এটার সার্টিফিকেট থাকতে হবে। এই মূলত এই জিনিসগুলো থাকতে হবে। তবে সবচেয়ে কারখানার জন্যও অনেক গুরুত্বপূর্ণ লাইসেন্স আছে। এই লাইসেন্সগুলো সম্পর্কে আমরা মোটামুটিভাবে অবগত, সব অবগত না থাকলে মোটামুটিভাবে অবগত আছে। আপনি কি কি সুবিধা পেতে পারেন? কি কি সুবিধা পেতে পারি, যেমন আপনার পয়েন্টগুলো ধরে বলি। হ্যাঁ, বিসিকের নিবন্ধন থাকলে আমি একটা প্রতিষ্ঠান সাজাই দিছি, এই প্রতিষ্ঠানের নামে তো অন্য কেউ তো প্রতিষ্ঠান সাজাইতে পারে যখন আমার প্রতিষ্ঠানটা বড় হয়ে যাবে। তাহলে বিসিকের নিবন্ধন থাকলে, আমার ট্রেডমার্ক থাকলে এই সুযোগ সুবিধাগুলো তখন আমার নামটা আর অন্য কেউ ব্যবহার করতে পারতেছে না। এটা একটা সুযোগ সুবিধা। আবার বিসিকের নিবন্ধন থাকলে ওনাদের বিভিন্ন সব প্রণোদনা প্যাকেজ আছে, ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এই হ্যাঁ ঋণ সুবিধা আছে, এই জাতীয় জিনিসগুলো আমরা তখন পেতে পারি। এই জন্য আমাদের সবাই লাইসেন্স থাকা, ব্যবসায়িক চেম্বারের সদস্য বা আমাদের যে
আপনার শতরঞ্জি ব্যবসায়ী সমিতি আছে, এই সমিতিতে সুযোগ সুবিধা এই জাতীয় জিনিসগুলো আমরা পেতে পারি। নেক্সট প্রশ্ন 2.1। আচ্ছা, এসব ব্যবসায়ী বা উদ্যোক্তা এসব কাগজপত্র বা সনদপত্র সম্পর্কে জানে না, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? যারা জানে না এসব কাগজপত্র যে লাগে ব্যবসা করার জন্য। আসলে আমরা অনেক সময় অনেক উদ্যোক্তাকে দেখি যখন লোনের প্রয়োজন হয় তখন তারা বিসিকে যা বলে যে আমার আজকে লোন দরকার, কিন্তু বিসিক তো তাকে আজকে লোন দিতে পারতেছে না, কারণ তার তো নিবন্ধনই নেই। বা সে ব্যাংকে যাইতেছে, ব্যাংকে যাওয়ার পরে সে বলতেছে যে আমার লোন দরকার, ব্যাংক তো তাকে ট্রেড লাইসেন্স ছাড়া লোন দিতে যাবে না। সে যদিও 10 বছর আগে ব্যবসা শুরু করে, কিন্তু সে যদি ট্রেড লাইসেন্স আজকে থেকে নেয় তাহলে তার ব্যবসা শুরু হচ্ছে আজকে থেকে। আর নতুন ব্যবসায়ী কিন্তু সহজে ব্যাংক লোন দিতে চাবে না। অর্থাৎ সে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা সরকারি সেক্টরেই তার সমস্যা, ব্যবসায়িক পরিস্থিতি বা অন্যান্য লোন সুবিধা বা বিজনেসের ক্ষেত্রে সে প্রতিনিয়ত সমস্যাটা করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক আমাদের বাইরের যারা বায়ার আছে, যারা প্রোডাক্ট কিনে, তারা তো কাগজ ছাড়া প্রোডাক্ট কিনতে চায় না, লাইসেন্স ছাড়া তারা কথা বলতে চায় না। ধন্যবাদ। 2.2। সেক্ষেত্রে কিভাবে সহজে তারা এসব কাগজপত্র বা সনদপত্র সংগ্রহ করতে পারে বলে আপনার মনে হয়? কাগজপত্র আসলে সরকারি প্রতিষ্ঠান আছে বা বেসরকারিভাবে অনেকে ট্রেনিং দেওয়া যায় আমাদের এই কাগজগুলো দরকার। তা মনে হয় তারা, আমরা যেহেতু বিসিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা যদি বিসিকেই যাই তাহলেই দেখা যাবে যে আমাদের 80% কাগজের বিসিকে পরামর্শে আমরা উত্তোলন করতে পারি। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা আছে বা যাদের কাগজপাতি আছে তাদের কাছে তিনি পরামর্শ নিতে পারে, অথবা বিসিকে যা পরামর্শ নিতে পারে, অথবা সরকারি অফিসগুলো নিয়ে তিনি পরামর্শ নিয়ে কাগজগুলো সংগ্রহ করতে পারে। 3.2। আচ্ছা, যারা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করে না, সরি আমার একটু সমস্যা হয়ে গেছে, আমাদের হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রশ্ন। এবার উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ বিষয়ে কিছু বলুন। আপনি কেন এবং কিভাবে আপনার পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করেন, বিস্তারিত বলুন। দেখুন, একটা শতরঞ্জি বুনতে গেলে শতরঞ্জির যদিও কোনো স্ট্যান্ডার্ড একটা মানে থিকনেস নাই যে এতটুকু আপনাকে পুরো করতে হবে, তারপরে মোটামুটিভাবে একটা শতরঞ্জি যতটুকু মোটা হলে টেকসই বেশি হবে বা টেকসই হবে, এই স্ট্যান্ডার্ডটাকে আপনাকে মেনটেন করতেই হবে। তার কোয়ালিটি কেন এটা করি, এটা টেকসই বেশি হয়, তার কোয়ালিটি ভালো হয়। মনে করেন আপনি একটা শতরঞ্জি টাইলসে বিছাইলেন, এখন যদি শতরঞ্জিটা পাতলা হয় তাহলে শতরঞ্জিটা আপনার স্লিপ করবে। এটা হলো আপনার ক্রেতার সুবিধার জন্য, ক্রেতার সন্তুষ্টির জন্য, মার্কেটে টিকে থাকার জন্য। আবার যদি শতরঞ্জিটা একটু মোটামুটি ভাবে একটু ভারী হয় তাহলে সে কিন্তু এই টাইলসের মধ্যে পিছলাবে না। আর শতরঞ্জি ম্যাক্সিমাম যারা ব্যবহার করে তারা টাইলসের উপরেই শতরঞ্জিটা বিছায়। আবার দেখা যাচ্ছে যে টানা সুতাটা যেটা আছে, টানা সুতাটা যদি আমরা 4 ফ্লাইয়ের জায়গায় 3 ফ্লাই দিই তাহলে এটা টেকসই কম হবে, কারণ তারা যখন বারবার পা মুছবে, এটা কটন সুতাটা অতি সহজেই ছিঁড়ে যাবে বা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর যখন 4 ফ্লাই বা 5 ফ্লাই দেওয়া হয় তখন এটা কটন সুতাটা মানে টেকসই হবে। তার মানে দেখা যাবে যে যদি আমার এই শতরঞ্জিতে 5 বছর, তাহলে আমাদের 4 ফ্লাই শতরঞ্জি যাবে 10 বছর। কম গেলে তো আপনার কোনো অসুবিধা নেই, যে না কম গেলে তো অসুবিধা নাই, কিন্তু কথাটা হচ্ছে যে কাস্টমার যখন এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবে, তিনি চাবে না যে 2 বছরে আমার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়। কারণ বাজারে তো অনেক চায়না প্রোডাক্ট আছে, তো চায়না প্রোডাক্ট যদি আমার 10 বছর যায়, দেশি প্রোডাক্ট যদি আমার 2 বছর যায়, তাহলে আমি চায়না প্রোডাক্টের দিকে আবার নজর দেবো। আপনি বলতে চাচ্ছেন যে এটা করলে আপনার হস্তশিল্পের উপর চাহিদা বৃদ্ধি পাবে, যেহেতু এটা টেকসই ভালো। 3.1 পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটু বলুন। পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করতে গেলে আপনার কস্ট বেশি করে, মানে খরচটা বেশি হয়ে যায়। এই খরচ বেশি হয়ে যাওয়ার কারণে অনেক সময় কাস্টমারকে বোঝানো যায় না যে আমাদের খরচটা বেশি হইতেছে। যখন কাস্টমারের ধারণা আসে তো অন্য জায়গায় যদি এত কম নেয়, আপনারা কেন এত বেশি নিচ্ছেন। এইখানে একটা সমস্যা, মানে একটা সমস্যা আছে আর কি, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের দাম, মূল্যর সমস্যা। অসুবিধা সম্পর্কে একটু বলুন।
অসুবিধা এটা ওইটা অসুবিধা, হ্যাঁ একটু সুবিধা সম্পর্কে বলুন। সুবিধা তো টেকসই, এর আগে যেটা বললাম যে টেকসই ভালো হবে, কাস্টমারের দেখা যাবে যে কালার যদি আপনার ভালো কালার দেন তাহলে কালারটা বেশি দিন যাবে, আপনার ব্যবসায়িক হিসেবে ব্যবসায়ী হিসেবে পরিস্থিতি পাবে, মার্কেটে ভালো সাড়া পাবে, সারা পাবে, অন্যান্য পণ্য থেকে অনেক পণ্য চাহিদা হ্যাঁ বেশি হবে। চাহিদা তখন বেশি হবে, তখন বলবে যে এই প্রোডাক্টটা আমি আনছি আমার 5 বছরের বেশি হয়নি, এই প্রোডাক্টটা আনতে আমার 2 বছরে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আপনার প্রতিষ্ঠানের নাম, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তালহা শতরঞ্জি ক্রাফট। আপনার প্রতিষ্ঠানের নাম বাড়বে যে তার হাত থেকে শতরঞ্জি কিনে আমরা ভালো ইয়ে করতে হ্যাঁ পারছি। প্রতিষ্ঠানের নাম হবে তখন একটা। 3.2 আচ্ছা, যারা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করে না, কেন করে না বলে আপনার মনে হয়? এর ফলে তাদের কি ক্ষতি বা সমস্যা হয় বলে আপনার মনে হয়? কি মনে করেন? দেখেন প্রতি বছর আমাদের এখানে শতরঞ্জি নতুন করে দেখা যায় যে শতরঞ্জি কারখানা 10 জন উদ্যোক্তা আসে প্রতি বছর, এর মধ্যে 8টা উদ্যোক্তায় ধরে যায় 2টা উদ্যোক্তা টিকতে পারে এই শতরঞ্জি বাজারে কারখানা, টিকতে পারে না। বা 8 জনেই বাজারে টিকতে পারে না। এদের প্রথম ধারণা হয় যে আমি যদি বেশি লাভ করতে পারি তাহলে আমার তো লাভ বেশি হবে, ওরা প্রথমে বাজারে এসে লাভের চিন্তা লাভের চিন্তা করে। আপনার প্রথমে বাজারে এসে আপনার প্রোডাক্টের গুণগত মান যদি আপনি ঠিক রাখেন তাহলে অটোমেটিকলি আপনার কাছে কাস্টমার আসবে। আর আপনি যদি লাভের চিন্তা করেন তাহলে তো আপনার তো মানে প্রতিষ্ঠান ধীরে ধীরে ড্যামেজ খাবে, একদম ব্যবসায়ী হিসেবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ। আমাদের নেক্সট প্রশ্ন, পণ্য রপ্তানি বিষয়ক প্রশ্ন। ডি 4, আপনি কি আপনার উৎপাদিত পণ্য সরাসরি রপ্তানি করেন নাকি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে করেন? একটু বিস্তারিত বলুন। আমাদের যে শতরঞ্জি আছে আমরা সরাসরি এখন পর্যন্ত কোনো পণ্য রপ্তানি করিনি। আমাদের ঢাকার কিছু পার্টি আছে যারা আসে তৃতীয় পক্ষ হিসেবে, তারা আমাদের কাছ থেকে শতরঞ্জি কিনে নিয়ে যায় তারা রপ্তানি করে। 4.1, কি কি পণ্য কোন কোন দেশে রপ্তানি করেন এবং রপ্তানি করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়? আপনি যে তৃতীয় পক্ষের মাধ্যমে রপ্তানি করেন, কোন কোন পণ্য কোন কোন দেশে? তৃতীয় পক্ষের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের পাট জাতীয় পণ্য ব্যাগগুলান বেশি রপ্তানি হয়। শতরঞ্জি, এরপরে শতরঞ্জি রপ্তানি হয়, টেবিল টানার একটু কম হয় রপ্তানি, এটা সহ করতেছে না। তবে সমস্যার মধ্যে কি শতরঞ্জি ব্যাগের তো একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, কিন্তু শতরঞ্জি আসলে শতরঞ্জি বোনার পর শতরঞ্জিটা থাকে সে মানে ইয়ে হয়ে যায়, জীবনটা ধীরে ধীরে গাঢ় হয়ে শতরঞ্জির মাপটা একটু ছোট হয়ে যায়, সাইজে ছোট হয়ে যায়। তা আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল এর আগে বিদেশে, যে আপনার 3 ফিট 5 ফিট বলে বিক্রি করলাম, দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা যখন কাস্টমার নিয়ে যায় বিদেশের ওই শোরুম থেকে, যখন কাস্টমাররা নিয়ে যায় তখন দেখা যাচ্ছে যে 3 ফিট 5 ফিট অ্যাভারেজ হয় না। যখন হয় না তখন আবার তারা আবার এটাকে ক্লেম করে যে আমি আসলে 3 ফিট বাই 5 ফিট নিয়ে গেছি, এটা আসলে আমার হয়নি, সঠিক হচ্ছে না। তখন তাদের যখন ফাইন হয় তারা আবার আমাদেরকে বারবার এই কথাটা জানায় যে আমাদের এখানে সমস্যা হয়। এক্ষেত্রে কি তারা আপনাদেরকে কম দেয়, আপনাদের মূল্য কম দেয়? না, এক্ষেত্রে তারা আমাদের মূল্য কম দেয় না। এক্ষেত্রে আমরা পরবর্তীতে কি করি, যখন আমরা বাইরের দেশে মালটা পাঠাই তখন আমরা 6 ইঞ্চি করে বাড়তি করি, অর্থাৎ 3 ফিটের জায়গায় 3.5 ফিট আর 5 ফিটের জায়গায় 5.5 ফিট করি। এখানে ধীরে ধীরে যখন পাপসটা যখন সংকুচিত হয় তখন এই পাপসের মাপটা তখন ঠিক থাকে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পণ্য বাইরে রপ্তানি করা হয় তৃতীয় পক্ষের মাধ্যমে। আচ্ছা, আপনার 4.1 যে প্রশ্নটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আপনার কি কি পণ্য কোন কোন দেশে রপ্তানি করে? হ্যাঁ, আপনি একটু হ্যাঁ, এইটা হচ্ছে কি কি পণ্য কোন কোন দেশে, যেমন ইউরোপ কান্ট্রিতে ম্যাক্সিমাম সময় আমাদের ব্যাগগুলো বেশি রপ্তানি হয়, পাটের ব্যাগগুলো। পাটের ব্যাগগুলো হচ্ছে তারা যে শপিং মলে জামা কাপড় কিনে, শার্ট প্যান্ট যে কিনে, এই শার্ট প্যান্টের প্যাকেজিং এর ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার। আবার কিছু আছে বারের, তারা যে বারের বোতল আছে, বোতল বহনের জন্য তারা পাটের ব্যাগগুলো কিনে থাকে। আর আপনার শতরঞ্জিও বিভিন্ন দেশেই বিক্রি হয়। শতরঞ্জি ইউরোপ কান্ট্রি, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ কান্ট্রি সব দেশেই শতরঞ্জি যায়। মানে মোটামুটি ভাবে আর কি মধ্যপ্রাচ্যের মোটামুটি যে কটা দেশ আছে সেই কটা দেশ ইউরোপ কান্ট্রিতে, যেমন দুবাই, হ্যাঁ
মানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, হ্যাঁ, সৌদি আরব, এই এই জায়গাগুলোতে বেশি যায়। তাহলে আপনার এই যে পণ্য যে আপনি রপ্তানি করেন তৃতীয় পক্ষের কাছ থেকে, যে যে দেশে আপনি পণ্যগুলো রপ্তানি করেন, রপ্তানি করতে গিয়ে আপনার কি কি সমস্যার সম্মুখীন আপনি হন? সমস্যার সম্মুখীন হইতে প্রথমে বললাম যে সাইজের একটু সমস্যা, তাদের একটা সমস্যা ছিল। সাইজ বানাইলে ছোট সাইজ বানালে এখানে যাওয়া যায়। আর তারা সাধারণত চায় একটু ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার। হ্যাঁ, কিন্তু আমাদের তো এটা হচ্ছে কেমিক্যাল কালার। হ্যাঁ, তারা ন্যাচারাল কালার হলে তারা এই কালারটাকে বেশি পছন্দ করে। আচ্ছা, আপনার কি রপ্তানির ক্ষেত্রে আপনার ধরেন যে রপ্তানি করার ক্ষেত্রে আপনার দাম মূল্যটা তো ঠিকভাবে পান? মূল্যটা আমরা রপ্তানি করার ক্ষেত্রে মূল্যটা বেশি বেশি মানে ঠিকঠাকভাবে পান আপনার? ঠিকঠাকভাবেই পাই। মানে আপনার লেনদেনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় লেনদেনের না? ক্ষেত্রে সেই রকম প্রবলেম হয় না। আচ্ছা, আপনার বায়ার পাইতে কি কোনো সমস্যা হয়? বায়ার রপ্তানির পাইতে ক্ষেত্রে কি আমরা তো ওইভাবে কখনো বায়ার ওইভাবে সার্চ করতে যাই নাই। বা আচ্ছা। বায়াররা সাধারণত আমাদের জেলা বায়ার আসে, তারা মূলত শতরঞ্জির জন্য আসে না। শতরঞ্জির জন্য আসে না, তারা আসে আমাদের গার্মেন্টস সেক্টরে, তারা গার্মেন্টসের প্রোডাক্ট নেওয়ার জন্য। প্রোডাক্ট নেওয়ার জন্য। এখন তারা যখন গার্মেন্টসের প্রোডাক্ট নেয়, তার পাশাপাশি যে থার্ড পক্ষ থাকে তারা যখন তাদেরকে শতরঞ্জিটা দেখে যে আমাদের এই প্রোডাক্টটাও আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তখন তারা আমাদের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই জন্য তারা যেহেতু সরাসরি আমাদেরকে মানে এই প্রোডাক্টটা আর প্রোডাক্টের জন্য আসে না, সেহেতু তারা আমাদের সঙ্গে আর ওইভাবে যোগাযোগ করে না। আচ্ছা, আমরা পরের একটু স্টেপে আসি। আপনার 4.2 যে স্টেপটা আমাদের, এই যে আপনাদের যে আপনি বললেন যে বাইরের দেশে রপ্তানি করতে গেলে যে আপনাদের সমস্যাগুলো আপনার হচ্ছে, আচ্ছা এই সমস্যাগুলো সমাধানের সম্ভব কিভাবে? আপনি কি মনে করেন যে কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান হবে? আমার মনে হয় যে সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সরাসরি রপ্তানি করতে পারবেন তৃতীয় পক্ষ ছাড়া। তৃতীয় পক্ষ ছাড়া যদি আপনি রপ্তানি করতে যান, তৃতীয় পক্ষ ছাড়া আমাদের প্রথমত হচ্ছে বায়ারের যে বায়ার তো অনলাইন পেজ, এখন বায়ার অনলাইন পেজ, যেমন আমরা আপনার আলাপ করছিলাম আলিবাবার সঙ্গে যখন কথা বলছিলাম, আলিবাবা বলছে যে আপনারা আমাদের প্ল্যাটফর্মে যদি আপনারা পোস্ট দেন, আপনারা প্রচুর পরিমাণে বায়ার পাবেন। কিন্তু সমস্যাটা কোনখানে? আলিবাবার প্ল্যাটফর্ম বছরে যদি আমরা ভাড়া নিতে যাই, প্রায় 1.5 লক্ষ টাকা লাগে বছরে এই প্ল্যাটফর্মটা ভাড়া নিতে। তো এখানে আমাদের অনেক সময় সাহসটা খুলে না যে 1.5 লক্ষ টাকা নিয়ে প্ল্যাটফর্ম ভাড়া নিলাম, কিন্তু আমি কোনো বায়ার পাইলাম না। আবার আমি কোনো বায়ার পাইলাম, এখন ক্যাপাসিটিতে আমি আগাইতে পারলাম না। দেখা যাচ্ছে যে বায়ারের যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা আমি মিটাইতে পারলাম না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। আবার আমি চাহিদা মিটাইতে পারলাম, সেটাও মিটাইতে পারলাম, আমি সেটআপ দিতে পারলাম, এখানে আমরা সুতা পাবো না। সরকার কি পদক্ষেপ নিলে আপনার জন্য এটা ভালো হবে? আমাদের সুতার ব্যবস্থা করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো। কাঁচামালের হ্যাঁ, কাঁচামালের, কারণ সবখানে যে সুতাতে হিট করতেছে। কারণ যখন আমার একজন বায়ার বলবে যে আমার লাল কালার পাপোশ লাগবে, তখন আমরা লাল কালার সুতার বাজারে পাবো না। মানে কথার কথা আর কি, লাল কালার সুতাটা আমরা বাজারে পাবো না। কারণ আমরা কোন সুতাটা ব্যবহার করি, যখন গার্মেন্টস সেক্টরে সোয়েটারের সুতাটা তারা কিনে, সোয়েটার মালিকগঞ্জ যে সুতাটা কিনে, ওনার যে সুতাটা অতিরিক্ত বাসে, অর্থাৎ আমার লাগবে যদি 100 কেজি সুতা, তাহলে মালিকরা কেনে মানে 120 কেজি সুতা। এই 20 কেজি যে অতিরিক্ত সুতা কেনে, তা লাগলো দেখা গেছে 90 কেজি সুতা। এই 30 কেজি সুতা তারা গাজীপুর 27-এ বিক্রি করে। তাই গাজীপুর 27 থেকে আবার শাওল বাজার তারা কিনে নিয়ে আসে। দেখা যাচ্ছে যে আমাদের ইনপুটের চাইতেও আমরা বেশি দামে সুতা পাই। আপনি যদি বিদেশে রপ্তানি করতে পারেন, হ্যাঁ, সরকার কি নিলে আপনি মানে সরকারের সুতার উদ্যোগ নিলে আমাদের জন্য বেশি ভালো হয়। সুতার উদ্যোগ নিলে, হ্যাঁ, সুতার উদ্যোগ নিলে। আর কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা? প্রশিক্ষণের হ্যাঁ, অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে। আর একটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কি যে শতরঞ্জিকে হাইলাইটস করতে গেলে আমাদের যে এয়ারপোর্ট আছে, আন্তর্জাতিক এয়ারপোর্ট, এখানে আন্তর্জাতিক এয়ারপোর্টে শতরঞ্জি একটা মানে শতরঞ্জির দিয়ে হোক বা শতরঞ্জির ছবি দিয়ে হোক, একটা আমাদের লিফলেট থাকা দরকার। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হচ্ছে আসলে তারপরে আসি আপনার 4.3-তে আসি। যারা উৎপাদিত পণ্য রপ্তানি করেন না, মানে যারা করেন না, হ্যাঁ, তারা কেন রপ্তানি করেন না বলে আপনি মনে করেন? এর পিছনে মূল কারণ কি? রপ্তানি না আমরা করি না, এখানে প্রথমত আমাদের যেটা সমস্যা, সেটা দক্ষ কারিগর। আর দক্ষ কারিগরের সমস্যা এই কারণে যে শতরঞ্জি রেগুলার প্রোডাক্ট না, যে আমার আমার প্রতিদিনে 120 যাচ্ছে এরকম না।
আমার দেখা যাচ্ছে যে আমার একদিন 1 পিস যাচ্ছে, 10 দিন কোনো পিসে যাচ্ছে না, আবার হঠাৎ করে একদিন এসে আমার 200 পিস যাচ্ছে। 200 পিস যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে 20টা কর্মীকে কন্টিনিউ চালাবো, এখানে আমি 20টা কর্মীকে কন্টিনিউ চালাইতে পারতেছি না। আচ্ছা আবার দেখা যাচ্ছে যখন আমার অর্ডার আসতেছে তখন আমার 200 কর্মীর দরকার। আচ্ছা তাহলে আমি মনে করি আমি 20টা কর্মী রেগুলার চালাইলাম, আবার যখন অর্ডার আসবে তখন আমার 200 কর্মীর দরকার। এই যে আমাদের 180টা কর্মীকে নতুন করে মানে তৈরি করা বা নিয়ে আসা, এই জায়গাটাতে আমাদের সমস্যা। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার একটা সমস্যা। আর কি আপনার কোনো সমস্যা আছে? যেমন আপনার কাগজের কোনো সমস্যা থাকতে পারে? কাগজের সমস্যা থাকতে পারে। দেখেন আমি কথা বলি, কাগজের সমস্যা আছে। কাগজের সমস্যা আছে কেন? আমরা তো ইনপুট করি না, যদি কোনো কাগজও তৈরি করি নেই। হঠাৎ করে আমাদের কাছে যদি একটা বায়ার আসে যে আজকে আমাকে দিতে হবে, দেখা গেল কাগজ না থাকার কারণেও আমরা অনেক সময় দিতে পারতেছি। মানে বিভিন্ন কারণ থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, এবার আসলে 5 পয়েন্টে আসুন। এখানে বিষয়টা যে বলছে, বলছে যে বাংলাদেশ সরকার যদি আমাদের এইসব সমস্যার সমাধানের জন্য হাতে কলমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করে, সেটা কেমন হবে বা এর কোনো প্রয়োজনীয়তা আছে কি না, আপনি কি মনে করেন? একটু বিস্তারিত বলবেন। আমি একটু বলি আপনার, সরকার আপনার সরাসরি যদি প্রশিক্ষণ দেয় বা হাতে কলমে দেয়, সেক্ষেত্রে আপনার কি ভালো হবে কিনা সেটা 1। 2 হচ্ছে এইটার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। অবশ্যই আছে। আর যদি সরকার যদি হাতে কলমে প্রশিক্ষণ দেয় তাহলে অবশ্যই ভালো হবে। প্রশিক্ষণ হতে হবে 2 ধরনের। একটা হচ্ছে যারা ব্যবসা করে তাদের ব্যবসায়িক প্রশিক্ষণ, মানে অনলাইন থেকে শুরু করে, কাগজ থেকে শুরু করে, বায়ার ধরা থেকে শুরু করে কিভাবে তারা করবে, মানে মার্কেটিং এর তাদের পুরো একটা ট্রেনিং থাকবে। আর ওয়ার্কারদের একটা ট্রেনিং থাকবে যে পাপোশকে আমি কত সুন্দরভাবে গোছাইতে পারি, কত সুন্দরভাবে তাদেরকে আমি দিতে পারি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, মেশিন। আমাদের যে মেশিন আছে এখনো কিন্তু আমরা চিরাগত সেই পুরাতন মেশিনের ব্যবহার করছি। হ্যান্ডলুমের ব্যবহার করতেছি। মেশিন কিন্তু এখন অনেক আধুনিক হয়ে গেছে। এখন এই আধুনিক মেশিন সম্পর্কে আমাদের কিন্তু ধারণাও নেই, কিন্তু আমরা আধুনিক মেশিনে এখনো কাজ করি নাই। আচ্ছা, তাইলে আমরা মনে করব সেটা হচ্ছে যারা দক্ষ কারিগর আছে, যারা প্রতিষ্ঠানের মালিক আছে, তাদের আপনার প্রশিক্ষণের পাশাপাশি তাদের মেশিনের প্রতি একটু আধুনিক মেশিনগুলো একটু প্রয়োজন আর কি তাদের। আচ্ছা, আমরা 5.1-এ আসি। আচ্ছা, আপনি যে বললেন যে আপনার সরকার যদি প্রশিক্ষণ দেয় সেক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, কি কি বিষয়ের উপর কারিগরি প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া দরকার আপনি বলে মনে করছেন? কারিগরি প্রযুক্তিগত আমাদের যে কর্মীরা আছে তারা যে প্রশিক্ষণটা দিচ্ছে, বর্তমানে শতরঞ্জি বুননের যে প্রশিক্ষণ দিচ্ছে, এই শতরঞ্জি বুননের প্রশিক্ষণ ডিজাইনটাকে মানে আরো আধুনিক ডিজাইন কিভাবে দেওয়া যায়। যেমন এখন কিন্তু এমন কিছু ডিজাইন আছে যে আপনি পাপোশটা বিছিয়ে রাখলেন, পাপোশটার ডিজাইনে কিন্তু আপনাকে বলতেছে 3Gর মতো, মানে 3Dর মতো আর্ট আছে না। তাহলে আমি পাপোশটাকে এমনভাবে ডিজাইন করলাম সেটাকে যেন 3Dর মতন লাগে। আচ্ছা, যেমন এই 3Dর মতন ডিজাইনগুলো বা নতুন আধুনিক যে ডিজাইনগুলো বা আধুনিক যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরি দিয়ে বা আধুনিক যদি মেশিন সরকার স্থাপন করতে পারবে, সরকারি ট্রেনিংগুলো আধুনিক মেশিনেও যদি তাদেরকে ট্রেনিং দিতে পারতো, তাহলে আমরা আধুনিক মেশিন সম্পর্কে একটা ধারণা পাইতাম। তাহলে আপনি একটু বলেন, সেটা হচ্ছে কারিগরি যে প্রশিক্ষণটা দরকার, এই যে আপনাদের এখানে শতরঞ্জে যারা কাজ করে তাদের যে কারিগরি প্রশিক্ষণগুলো দরকার, আসলে কি ধরনের প্রশিক্ষণ তাদের দরকার, সেই প্রশিক্ষণের নামগুলো একটু বলবেন, কি ধরনের প্রশিক্ষণের প্রয়োজন? আসলে এখানে আমি আরেকটা বলতে চাই যে দক্ষতা উন্নয়ন, বাহিরেও অন্য প্রশিক্ষণের নাম আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশিক্ষণ আছে না, দক্ষতা উন্নয়ন, তাদের মেন্টালিটি একটু প্রশিক্ষণ দেওয়া দরকার, মেন্টালিটি প্রশিক্ষণ। আচ্ছা, আমি হঠাৎ করে আসতেছি, 2 দিন কাজ করতেছি, আবার 2 দিন পর ভালো লাগতেছে না, আমি চলে যাচ্ছি। যে আপনি যখন একটা ট্রেনিং দিচ্ছেন, আপনি একটা দেশের সম্পদ, আপনি একটা দেশের ভবিষ্যৎ, আপনাকে আমরা যে তৈরি করলাম, আপনি হুট করেই ছেড়ে যাইয়েন না। এই ধরনের তাদেরকেও মনে করেন মেন্টালিও কিছু প্রশিক্ষণ তাদেরকে দেওয়া দরকার, এবং তাদের পারিবারিক সামাজিক কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার। যে আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনি আপনার পরিবারকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, পরিবারকে কিভাবে আপনি চলাবেন, বা আপনি পরিবারে যার কি কাজ করতে পারেন, কখন আসতে পারেন বা কখন যেতে পারেন, আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে পারেন, এই সার্বিক জিনিসগুলো একটা মানে দক্ষ কারিগরকে প্রশিক্ষণ দিতে গেলে তার সামাজিক,
পারিবারিক, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, তার প্রযুক্তিগত, তারপর তার ডিজাইন, তার আধুনিক মেশিনে তাকে প্রশিক্ষণ, মানে তাকে একদম সার্বিকভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা। এবং এই যে আমি প্রশিক্ষণ তাদেরকে দিচ্ছি, তাদের একদম খাতায় পরিপূর্ণভাবে লিস্ট থাকা যে এই হচ্ছে প্রশিক্ষিত অনেক সময় দেখা যাচ্ছে যে আমি প্রশিক্ষণ নিচ্ছি নিষ্পেষগঞ্জে, আমার বিয়ে হয়েছে মিঠাপুকুরে একটা কারখানা আছে, সে জানে না যে এই মেয়ে শতরঞ্জি বানাতে জানে, কিন্তু তার বিয়ে হয়েছে কিন্তু মিঠাপুকুরে, সেও ওখানে বসিয়েছে, সেও জানে না যে এখানে একটা কারখানা আছে, আবার কারখানা মালিক জানে না যে সে এখানে প্রশিক্ষণ প্রাপ্ত একজন আছে। তাহলে আমার যদি এখানে লিস্ট থাকতো, তাহলে আমি বেসিক থেকে এই লিস্টটাও দেখতে পারতাম যে আসলে কারা কারা আছে, বা তাদের বাড়িতে যে আমি খোঁজ নিয়ে জানতে পারতাম যে তারা ওখানে চলে গেছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আসলে দক্ষতা উন্নয়ন কেন্দ্র যারা এই ধরনের কর্মীদেরকে প্রশিক্ষণ দেয়, তাদের ওই যে 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 প্রতিষ্ঠানে দেব না কেন, সেটা আপনার ওই যে বিএডডিসি মানে যে কোনো প্রতিষ্ঠানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে একটা লিস্ট অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য এটা এই বিষয় বলতেছেন, বুঝতে পারছেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি, আপনার 5.2 আসি আমি, সেটা হচ্ছে ওইসব প্রশিক্ষণের মানে যেসব প্রশিক্ষণ দিবে সেই সব মানে প্রশিক্ষণের সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে বলুন। তাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? প্রশিক্ষণের ব্যাপারে আমাদের যে সমস্যাটা হচ্ছে কি, আমাদের একটা দারিদ্র কান্ট্রি। আপনি যদি প্রশিক্ষণ দিতে যা বলেন যে আমি 20,000 টাকা দেবো, দেওয়ার পরে আপনাকে এই প্রশিক্ষণ দেবে, তারা কিন্তু প্রশিক্ষণের জন্য আসবে না, তারা টাকার জন্যই আসবে। তা আমার মতে এই ধরনের অনুদান না দিয়া তাদেরকে হয় মেশিন দেওয়া যেতে পারে। আচ্ছা, মানে তাদের হাতে টাকাটা না দিয়ে মেশিনের ব্যবস্থা, যে আপনি প্রশিক্ষণ দেবেন, আপনাকে একটা মেশিন দেওয়া হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে অরিজিনালি কাজ করবে সেই তখন প্রশিক্ষণ নিতে আসবে, কারণ আমি মেশিনটা নেব। আর যখন আমরা টাকাটা দিচ্ছি, তখন সে ভাবতেছে আমার প্রশিক্ষণের দরকার নেই, আমি টাকাটা নেব। সরকার মনিটরের মধ্যে রাখে যে আমরা তাদের এত টাকা খরচ করে প্রশিক্ষণ ব্যবস্থা করলাম, তার জন্য কাজে লাগায়। এই জন্য আমি তাদেরকে মেশিনটা দেব। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে আপনার 5.3 আসি, সেটা হচ্ছে আপনার একটি সফল বা কার্যকর প্রশিক্ষণের জন্য আপনার কোনো বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? মানে আপনার এই যে আপনি যতগুলো কথা আমাদেরকে বললেন, এইটার মধ্যে থেকে সব থেকে আমি মানে যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে একটি সফল বা কার্যকর প্রশিক্ষণের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি? সরকার যদি আপনার কোনো ভালো কোনো প্রশিক্ষণের মানে সরকার তো ধরে যে আপনার এই অঞ্চলের পরিবেশ তো জানে না, তাই না? তো সেক্ষেত্রে সরকারকে আপনি বলতে কি বলবেনটা এই জায়গায় হলে এইটা হলে ভালো হয়, সেই বিষয়ে কিছু বলবেন। দেখুন, আমাদের শতরঞ্জি প্রশিক্ষণের জন্য শতরঞ্জি আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু আছে, শতরঞ্জি ট্রেনিং সেন্টার আছে, পক্ষ থেকে একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানেও ট্রেনিং দিতে গেলে কোনো সমস্যা নেই। আর ট্রেনিং দেখা যাচ্ছে যে আবার এইখানে যে আমাদের যে অঞ্চল, মনে করেন বদরগঞ্জে যারা কাজ করতেছে, আমাদের নিষ্পেষগঞ্জ অঞ্চলে যারা কাজ করতেছে, তারা এখানে ট্রেনিং নিতে পারতেছে, কিন্তু বদরগঞ্জে যারা কাজ করতেছে তারা কিন্তু বদরগঞ্জ থেকে এসে এখানে ট্রেনিং নেওয়ার তাদের কোনো সুযোগ নাই। প্রত্যেকটা থানায় বা থানা লেভেলেও যদি প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হতো, তাহলে থানা লেভেলেও দক্ষ কর্মী তৈরি। আচ্ছা, দক্ষ কর্মী। তাহলে আপনার আর কিছু বলার আছে? আপনার পরামর্শ আছে সরকারের উপরে? সরকারের উপরে আমার দুটো পরামর্শ। আসলে রংপুর বিভাগে, রংপুর তো হচ্ছে শতরঙ্গের শতরঞ্জি, হ্যাঁ, এই সুবাদে আপনি রংপুরের পক্ষ থেকে সরকারকে কি বলতে যাচ্ছেন? কোনো পরামর্শ আছে? আমার রংপুরের পক্ষ থেকে আমার দুইটা জিনিস চাচ্ছি। একটা হচ্ছে আমাদের যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টে বড় করে শতরঞ্জির একটা শতরঞ্জি থাক বা শতরঞ্জির ব্যানার থাক, একটা থাকতে হবে। আচ্ছা, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা থাকতে হবে। আর সব রংপুরে ঢোকার মুখ যে দুইটা আছে, একটা হচ্ছে মডার্ন মোড় আর একটা হচ্ছে শিব বাজার, এই দুইটা মোড়ে আমাদেরকে বড় করে মানে বড় করে ফলক থাকতে যে আপনাকে শতরঞ্জির দেশে আপনাকে স্বাগত। আচ্ছা, তার মানে হচ্ছে নিষ্পেষগঞ্জের যে মূল যে পয়েন্ট দুইটা, এই দুইটা পয়েন্টে আপনার এই জিনিসটা রংপুর ঢোকার পয়েন্ট, ঠিক আছে। একটা হচ্ছে শিব বাজার আর একটা হচ্ছে মডার্ন মোড়। আচ্ছা, এই শতরঞ্জির দেশে আপনাকে স্বাগত, মানে এইটা আমাদের লাগবে। আচ্ছা, তারপর
আর কোনো পরামর্শ আছে আপনার? আর কোনো পরামর্শ বলতে কি আর বাকিটা ট্রেনিং এর ব্যবস্থা বা ট্রেনিং এর ব্যবস্থা, দক্ষ লোক তৈরির ব্যবস্থা, এই আছে। ট্রেনিং এর ব্যবস্থা এক জায়গায় না হয়ে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে যে ওই দিক থেকে মহিলারা আসে ট্রেনিং করা কষ্টকর। বুঝতে পারছি। আরেকটা আমাদেরকে কাজ করতে পারে, সেটা হচ্ছে আমাদের যে জিআই প্রোডাক্টগুলো আছে, জিআই প্রোডাক্টের মধ্যে ম্যাক্সিমাম তো অন্যান্য প্রোডাক্ট, আমাদের জি প্রোডাক্টগুলো দুইটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, একটা হচ্ছে বেনারসি শাড়ি, একটা হচ্ছে শতরঞ্জি। আমার মনে হয় যে বেনারসি শাড়ি এবং শতরঞ্জি সরকারিভাবে ঢাকা একটা করবেন দেওয়া দরকার। সরকারিভাবে ঢাকায় একটা প্রদর্শনের জন্য প্রদর্শনী কেন্দ্র থাকা দরকার। প্রদর্শনী কেন্দ্র থাকা দরকার। প্রদর্শনী কেন্দ্র যেখানে বাইরে আসলে যাতে আমাদের এখানে না আসতে হয়, ওখান থেকে যেন আমাদের সকল তথ্য নিয়ে আমাদেরকে অর্ডার দিতে পারে ওখান থেকে, এবং আমাদের স্যাম্পলও থাকতে হবে। আমার প্রদর্শনী কেন্দ্র আছে ঢাকায়, এটা যদিও বা আছে, তো এটা আপনার কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা প্রদর্শনী কেন্দ্র ঢাকায় থাকা দরকার। সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশের লোক ওখানে প্রোডাক্ট রাখবো বা প্রদর্শনী রাখবো, হ্যাঁ, মানে ক্রেতাদের ক্ষেত্রে। ঠিক আছে, আপনার এই কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের এমটি এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ।